থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের আমার এই ছোট্ট ভিডিও টপিক হচ্ছে ঘি। কিন্তু ঘি কিসে দিতে বলা হচ্ছে এটা নিয়েই কথা বলতে চলে এলাম। আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ঠোঁট যদি ফেটে যায় কিংবা পায়ের গোড়ালি ফেটে যায় তাহলে আমরা বাজার চলতি নানান ধরনের লিপ গ্লস, ভেসলিন এগুলো ব্যবহার করি, কিন্তু বাড়িতে থাকা ঘি একদম ইগনোর করি। ঘি হালকা করে গরম করে যদি ঠোঁটে লাগানো যায় বা ফাটা পায়ের গোড়ালিতে লাগিয়ে দেওয়া যায় এবং হালকা করে মালিশ করা যায় তাহলে কিন্তু 3-4 দিনের মধ্যেই উপশম হয়ে যায়। বাজার চলতেই নানান ধরনের ঘি তো পাওয়া যায়, কিন্তু যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ঘি কিভাবে তৈরি করতে হয় সেটা খুব সুন্দর করেই দেয়া রয়েছে। ইচ্ছা করলেই দেখে নিয়ে আমরা যদি একটু সময় লাগিয়ে ঘি তৈরি করে ফেলতে পারি বাড়িতে, তাহলে বেশ কিছু দিনের জন্য আমাদের রূপচর্চার কাজে ঘি লাগিয়ে ফেলতে পারবো। আপনার কি চুলের সমস্যা হয়েছে, চুল ভীষণ ডাল, একদম সিল্কি নয়, তাহলে জেনে রাখুন যে ঘি কিন্তু ন্যাচারাল কন্ডিশনার হিসাবে কাজ করে। হালকা গরম ঘি যদি আপনি বিভিন্ন মিশ্রণের সঙ্গে চুলে ব্যবহার করেন, যেমন কালো জিরে, মেথি ইত্যাদির সঙ্গে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু চুলে ভীষণ সুন্দর একটা শাইন আসে। এটা একেবারে ন্যাচারালি আপনার চুলকে কন্ডিশনার করবে, আর যাদের মাথায় খুশকি আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। ঘিয়ের একটা যে আলাদা গন্ধ রয়েছে সেটাও কিন্তু উকুন বা ওই ধরনের পরজীবী জিনিস তাদের পক্ষে খুবই অসুবিধাজনক। সুতরাং যাদের মাথায় উকুন হয়েছে তারাও কিন্তু এই ঘি হালকা গরম করে কর্পূরের সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করেন তাহলে ভীষণ ভালো উপকার পাবেন। এছাড়াও যে কোনো ফেস প্যাকের মধ্যেও কিন্তু আপনি ঘি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যে ঘি একেবারে সরাসরি মানে ব্যবহার না করে হালকা ঈষদুষ্ণ গরম করে সেটা ব্যবহার করতে, তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। এখন বর্ষাকাল চলছে, মুখে একটু অরুচি ভাব এসেই যায়, সেক্ষেত্রে ঘি কিন্তু এই অরুচি দূর করতে খুব সাহায্য করে। আমরা সাধারণত যে কোনো রান্নাতে ফ্লেভার আনবার জন্য ঘি ব্যবহার করি, তবে ঘি দিয়েও মুখরোচক নানান রকম জিনিস তৈরি করা যায়। বিশেষ করে আলু তো ছোট বড় সকলেরই মোটামুটি প্রিয়। যদি অসুস্থতা না থাকে তাহলে অনায়াসেই আমরা আলু খেতে পারি। ঘি গরম করে সিদ্ধ আলু তার মধ্যে হালকা করে ভেজে নিয়ে, বা এটাকে ভাজা বলবো না, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যদি গোলমরিচ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ সুস্বাদু আর উপাদেয় একটা খাদ্য তৈরি হয়, যেটা মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে, রুটির সঙ্গে খেতে খুবই ভালো, আর এটা মুখ ছাড়িয়ে দিতে খুবই সাহায্য। একবার বাড়িতে বানিয়ে দেখুন। যারা বানিয়ে খান তারা তো জানেনই, যারা জানেন না তারা কিন্তু এইভাবে খুব সুন্দর একটা মুখরোচক জিনিস বানিয়ে নিতে পারেন বিকেলের বা সকালের টিফিনের জন্য। মাংস রান্নাতে ঘি মাস্ট। যখন আপনি মাংস কষবেন সেই সময় যদি 1 চামচ ঘি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই বেড়ে যায়, অথচ ঘিয়ের গন্ধ আলাদা করে বুঝতে পারা যায় না। আর বিরিয়ানি যারা খাবেন বা রান্না করবেন তাদের কাছে তো ঘি মাস্ট। এ তো গেল আমিষ খাবারের কথা। নিরামিষ খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু ঘি মাস্ট, ঘি দিতেই হবে। বিশেষ করে কিছু কিছু রান্না তো ঘি ছাড়া ভাবাই যায় না, যেমন এঁচোড়ের তরকারি, মোচার তরকারি বা ঘন্ট, পোলাও, পনির। এছাড়াও হালুয়া বা সুজি তৈরিতেও যদি ঘি দেওয়া যায় তাহলে তার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো হয়। আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যে হালুয়া বানাই তাকে বলি মোহন ভোগ। এটা কিছুই না, ঘিয়ের পরিমাণ বেশি আর তার মধ্যে নানান রকম ড্রাই ফ্রুটস দেওয়া হয়, তো এতে করে কিন্তু অসম্ভব ভালো একটা স্বাদ হয়ে যায়। আর বেসনের লাড্ডু বানাতে গেলে তো ঘি দিয়েই বানাতে হবে। ভারতে যে জাতি সব থেকে বেশি ঘি ব্যবহার করে তারা হচ্ছেন পাঞ্জাবি, তবে বাঙালিরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। বিভিন্ন রকম রান্নাতে আমরা ব্যবহার করি, তবে সেটা ম্যান্ডেটরি বা একেবারে বাধ্যতামূলক নয়। ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সেই জন্য যারা ক্যালসিয়াম সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের কিন্তু অল্প করে নিয়মিত ঘি খাওয়াটা খুবই ভালো হবে।
বিশেষ করে উঠতি বয়সী বাচ্চারা বা ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের খাদ্য তালিকাতে ঘি কিন্তু রাখতেই হবে। অনেকে ঘি ভালো না মাখন ভালো এটা নিয়ে তর্কাতর্কি করেন, আমি সেই তর্কের মধ্যে যাচ্ছি না। তবে এটা স্বীকার করতেই হবে যে ঘি একটু বয়স হয়ে গেলে তাদের হজম করা বেশ অসুবিধাজনক হয়ে যায়। সেক্ষেত্রে ঘিয়ের মাত্রা কমিয়ে ফেলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী 50 ঊর্ধ্ব যারা রয়েছেন তারা ঘিটা খাবেন। কিন্তু মোটামুটি যাদের বাড়ন্ত বয়স তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত 1 চামচ করে যদি ঘি থাকে তাহলে খুব ভালো। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য ঘি কিন্তু একটা খুব সুন্দর উপকারী একটা ওষুধের মতো কাজ করতে পারে। এটা শুনলে খুব অবাক লাগবে, কিন্তু এটা একদম বাস্তব সত্য এবং আমি নিজেও এটা পরখ করে দেখেছি। হালকা গরম জলের মধ্যে ঘি মিশিয়ে আপনি খালি পেটে পান করবেন, তারপর মোটামুটি 8 ঘন্টা কিছু খাওয়া যাবে না, তারপর দিনের স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করুন। এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব সাহায্য করে। তবে এটা তো জানেনই যে এগুলো কোনো ওষুধ নয়, এগুলো ন্যাচারাল জিনিস যা ন্যাচারালি আমাদের দেহকে ভালো রাখতে সাহায্য করে। সেই জন্য আজকে খেলাম কালকে খেলাম পরশু দিনই আমি এর রেজাল্ট পাবো সেটা কিন্তু হবে না। মোটামুটি 1 মাস এই জিনিসটিকে ব্যবহার না করলে আপনি কিন্তু এর ফলাফল বুঝতে পারবেন না। ঘি ভীষণই উপকারী একটা দুধের প্রোডাক্ট, যেটা ছোটবেলা থেকেই আমাদের গ্রহণ করা উচিত। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। সুতরাং যারা ত্বকের জেল্লা বাড়াতে চান তারা কিন্তু অল্প পরিমাণে ঘি ব্যবহার করবেন। তবে ওই যে বললাম যে ঘি যখনই ব্যবহার করবেন ঈষদুষ্ণ গরম করে তবে ব্যবহার করবেন। সে খাবার ক্ষেত্রেই বলুন, মুখে মাখা, চুলে মাখা, যে ক্ষেত্রেই বলুন না কেন হালকা গরম করে তবেই সেটা ব্যবহার করবেন। আর সব থেকে ভালো হয় যদি দুধের সর জমিয়ে জমিয়ে বাড়িতে ঘি তৈরি করে ফেলা যায়। এটা খুবই কষ্টসাধ্য আর সময়সাধ্য ব্যাপার, এটা মানছি, কিন্তু একবার যদি তৈরি করে ফেলা যায় তাহলে বেশ কিছুদিন এটা ব্যবহার করা যেতে পারে। তো সেদিক থেকে আপনারা ভেবে চিন্তে দেখতেই পারেন যে নিজের শরীরের জন্য, পরিবারের সকলের শরীরের ভালোর জন্য যে জিনিস, তার জন্য খাটনি করা কতটা যুক্তিযুক্ত। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিও করা সার্থক হবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।